কোন পথে হাঁটছে বাংলাদেশ, সেই দেশের মানুষ, সেই দেশের রাজনীতি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি এখনো রয়েছে, নাকি স্তিমিত হয়ে গেছে, নাকি টিম টিম করে এখনো জ্বলছে কোথাও? এমন সব সহজ সরল অথচ মৌলিক কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে চাই। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তারা আজকে তাদের মতামত তুলে ধরবেন এবং আমাদের অতিথিদেরও প্রশ্ন করতে পারবেন। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। গেল 10 মাসে আমরা অসংখ্য মব দেখেছি, যার সর্বশেষ শিকার আমরা বলতে পারি সাবেক সিইসি নুরুল হুদা। একজন নাপিতকে দেখলাম তার ছেলেসহ হেনস্থা করা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে। গেল শনিবারে জাতীয় ফল মেলায় দেখলাম লুটপাট হয়েছে। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আমি দেখলাম যে সেখানে ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষে জড়িত হয়ে 30 জন আহত হয়েছেন, পুলিশও রয়েছেন। অন্যদিকে আবার ফেনী সেন্ট্রাল হাই স্কুল একজন পরিচ্ছন্নতা কর্মীকে আমরা দেখেছি যে তাকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। অন্যদিকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন বিদ্বেষমূলক কথাবার্তা হচ্ছে, হিংসাত্মক কথাবার্তা হচ্ছে। আপনার সাথে পিনাকি ভট্টাচার্যের একরকম ট্যাগ অফ ওয়ারও বলা যেতে পারে দেখেছি। তো এই যে বাঙালি মুসলমান, তা নিয়ে আহমদ ছফা রীতিমতন একটি প্রবন্ধ লিখে ফেলেছেন। আমি তার রেফারেন্স ব্যবহার করি কারণ আমার খুব প্রিয় লেখক, এবং যেখানে তিনি বলেছিলেন যে বাঙালি মুসলমানের মন যে এখন আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্যও নয়। তো এই বাংলাদেশের যে মুসলমান রয়েছে বা এই বাংলাদেশের যে জাতিগোষ্ঠী রয়েছে, তাদের মন আসলে কী চায়, এটা কি আপনি কখনো বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করেছেন নাকি? নিজের মন বুঝতে পারলেই তো আপনি বাঙালির মন বুঝতে পারবেন। আমরা তো কেউ বাঙালি জাতীয়তার বাইরে না, যারা বাংলাদেশে আছি এবং বাংলা ভাষাভাষী। বাংলা ভাষাভাষী ছাড়া অন্য জাতীয়তার মানুষ বাংলাদেশে আছেন, কিন্তু তারা সংখ্যায় কম বলে সেইভাবে সমাজে প্রভাব বিস্তার করেন না। আমি পেছন দিক থেকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে কারোর সঙ্গে আমার টাগ অফ ওয়ার হয় নাই। ছায়ার সাথে কেউ কেউ যুদ্ধ করেন, ফলে সুকুমার রায় লিখে গিয়েছেন যে ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। তো তারা ছায়ার সাথে যুদ্ধ করেন এবং তাদের গাত্র ব্যথা করে। আমার তাতে কিছুই আসে যায় না। আপনি যদি কেউ দড়ি টানাটানি করে, তাহলে এক পক্ষকে তো দড়ি ধরে টানতে হবে। তো আমি সবসময় দড়ির এমন জায়গাতে থাকি যেখানে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এবং এই যে জায়গাটা, এস্টাবলিশমেন্টের একটা জায়গা আছে যেখানে এস্টাবলিশমেন্ট কর্তৃত্ববাদী হয়ে ওঠে। আমরা যখন বিতর্ক করেছি, ছাত্র রাজনীতি করেছি, আমরা এই কর্তৃত্ববাদিতার বিরুদ্ধেই লড়াইটা করেছি। যে কোনো কর্তৃত্ববাদী সিস্টেম হচ্ছে আপনাকে শোষণ করবে, কেননা সে আপনার মতামতের তোয়াক্কা করবে না। এখন বাঙালির মন বুঝতে গেলে বাঙালি কেমন, এটা বিবেচনা করার চাইতে বিবেচনা করতে হবে বাঙালি নেতৃত্ব কেমন। বাঙালি নেতৃত্ব সবসময় বাঙালি সরলতার সুযোগ নিয়েছে। বাঙালি তার নেতাদের উপরে বিশ্বাস করেছে এবং নেতারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই বিশ্বাসঘাতকতার বড় জায়গাটা হচ্ছে বাঙালি যতবার গণতন্ত্র চেয়েছে, ভেবেছে যে আমার নেতা আমার জন্য, আমার হয়ে কাজ করবেন, ততবারই আমরা দেখেছি নেতা সেখানে বসে পড়ার পরে জনগণকে বলেন তুমি আমার হয়ে কাজ করবে। এবং এই যে বিরোধ, সেই বিরোধ থেকে আমাদের আজকে অবস্থাটা তৈরি হয়েছে। মানুষ আইনকে শ্রদ্ধা করে না, কেননা নেতারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। যে নেতা নিজে আইন মানেন না, জনতা সেটা মানবে কেন? কোনো নিয়ম কানুনের প্রতি তাদের শ্রদ্ধা নাই, মুখের কথায় আইন সেটা করেছেন। এবং আজকে জনতা মনে করছে যে যেহেতু এখন আমরা একটা বড় কিছু অর্জন করেছি, তাহলে আমাদের কথা আইন। প্রত্যেকেই ভাবছেন তিনি যার যার জায়গায়। আলী হোসেন বাদশাহ, আপনি নিশ্চয়ই গল্পটা জানেন। আলী হোসেন একদিনের জন্য বাদশাহ হলো, এবং বাদশাহ হওয়ার পরে সে যা যা করলো তাতে একদিন পরে তার নিজেরই গর্দান যায়, সেই অবস্থা। এখন প্রত্যেকে আলী হোসেন বাদশাহে পরিণত হয়েছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে বিরাজ করছে, এই কথা ঠিক। কিন্তু যে জায়গাতে আমার আপত্তি, সেটি হচ্ছে যে এই পরিস্থিতি বিরাজ করছে বলেই কিন্তু আমরা বারবার সংগ্রাম করছি। এই পরিস্থিতির আমরা অবসান চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে অতীতের উদাহরণ দিয়ে এখনকার অন্যায়গুলিকেও একইভাবে জায়েজ করার যে প্রবণতা, সেইখান থেকে আমরা বের হতে পারছি না। এবং এই বের হয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আশরাফ কায়সার, আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম যে গণ অভ্যুত্থানের আমরা ভেবেছিলাম যে মানুষের মনোজগতে একটা বিশাল পরিবর্তন চলে আসবে, সেটি হলো না কেন? এবং সেই সাথে আরেকটি ব্যাপার জানতে যাচ্ছি যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নানা মুনির নানা মত চোখে পড়ে, এবং অনেকেরই রয়েছে বিশাল ফলোয়ার। তারা অনেক সময় মবও তৈরি করে ফেলতে পারেন, এমনই ফলোয়ার তাদের রয়েছে। তাদের সমর্থকরা মাঝে মধ্যে ঝগড়াঝাটিও করেন। তো দেশের রাজনৈতিক মতাদর্শ, ভাবাদর্শ কিংবা রাজনৈতিক বয়ান তৈরির ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম কি কখনো কখনো মাঠের রাজনীতিবিদদের চেয়েও বড় ভূমিকা পালন করে ফেলছে এখন? অনেকাংশে তাই মনে হচ্ছে। গত 10 মাসে অনেকবার মনে হয়েছে।
আমি আপনাকে বলি যে মনোজগতে যে পরিবর্তন বা মনোজগতে যে উপনিবেশ সেটি যে একটি গণ অভ্যুত্থানে আমূল বদলে যায় এটির নিদর্শন ইতিহাসে নাই। যেটি হয় গণ অভ্যুত্থান, পরিবর্তন, বিপ্লব, তখন আপনার একটা চাঞ্চল্য তৈরি হয়, আপনার কিছু পুরনো জিনিস ফেলে দেওয়ার অভ্যাস তৈরি হয়, কিছু নতুন জিনিস বরণ করে নেওয়ার অভ্যাস তৈরি হয়। কিন্তু যেটি ক্ষতি হয়, একটি নতুন গোষ্ঠী উঠে আসে, তারা মনে করে এই পরিবর্তনের পরে উনি বেনিফিশিয়ারি হবেন। তারা মনে করে অতীতে যাকে আমরা ফেলে দিয়েছি তিনি যা যা সুবিধা ভোগ করছিলেন আমরা তা করব, শুধু আমি বসে করব, ওই চেয়ারটি আমার এবং এই প্রভাবটি আমার হবে, এই প্রতিপত্তিটি আমি কায়েম করব। এখন গণ অভ্যুত্থানটি যেটি হয়েছে সেটি কিন্তু সার্বিক অর্থে আপনার কথা বলার জন্য হয়েছে, আপনার অধিকারের জন্য হয়েছে, এবং আপনি নিষ্পেষিত হচ্ছিলেন, মত প্রকাশের স্বাধীনতা ছিল না বলে, বিচার বিভাগে আপনার সবার মতো করে আপনার অংশগ্রহণ ছিল না বলে। কিন্তু সুবিধাটি ভোগ করতে চায় আবার একটি সুবিধাবাদী চক্র। তারা কেউ গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, কেউ ওই দিন ছাতা ধরেছেন, কিংবা তারপরে ষোড়শ বাহিনীর মতো, একাত্তরে বলা হতো ষোড়শ বাহিনী, সেরকম করে তারা গণ অভ্যুত্থানের অংশী হয়েছেন। এখন মনোজগৎটি কি করে তৈরি হয়, এটি কিন্তু আবহমানের কালের একটি বিষয়। হাজার বছরের, শত বছরের আপনার যে বেঁচে থাকা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তার অংশ। আপনাকে একটা উদাহরণ দিই, বিচিত্রাতে আমি একবার একটা কভার স্টোরি করেছিলাম, নগর সামন্ত। নগর সামন্ত হচ্ছে ফিউডাল অ্যাটিটিউড নিয়ে যারা নগরে এসেছেন। ফলে তিনি প্রথমেই বলেন, তুই আমারে চিনস কিনা। এই যে বাংলাদেশের ট্যাগলাইনটা, এটি বলার প্রয়োজন হয় কেন? কারণ বলার প্রয়োজন হয় উনি একটু আলগা খাতির চান, উনি একটু আলগা প্রভাব চান, এবং উনি মনে করেন এই কথা না বললে তাকে স্পেসটি দেওয়া হবে না। আমরা তো গণ অভ্যুত্থানের ভেতরে চেয়েছিলাম যে একটি সম স্পেস তৈরি হবে, আপনার যা অধিকার আমার তা অধিকার, আপনার মেধা দিয়ে আপনি এগোবেন, আমার মেধা খাটো হলে আমি একটু কম আগাবো, তাই তো? পরিস্থিতিটি কিন্তু সেই দিকে যায় না, এবং এটি আমূল বদলে দেওয়া কয়েক মাসের কাজ না। এটি কিন্তু বদলাতে হলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, বড় বড় ব্রেভ রিফর্মের দিকে আপনাকে যেতে হবে। আমরা একটা কম্প্রোমাইজ সরকার পেয়েছি, কম্প্রোমাইজড রিফর্ম করতে চাচ্ছি, তাতেও লোকজনকে জড়ো করতে পারছি না। কেননা এখনই অনেকে বুঝে গেছেন ক্ষমতা কেন্দ্র কোন দিকে যাচ্ছে এবং কে ভোটে বিজয়ী হবেন, এবং তার আসলে শাসন করতে হলে কি কি সুবিধা জরুরি হবে। ফলে আপনি যে পরিবর্তনটি প্রত্যাশা করছিলেন সেটি মনোজগতে প্রতিচ্ছায়া ফেলার আগে জীবনে তো ঘটতে হবে, সেটি ঘটার সুযোগও কমে আসছে। দেখুন, এই ধরনের ভালনারেবল টাইমকে কারা বেছে নেয়? একটি উগ্র গোষ্ঠী বেছে নেয়, যে ঠিক দিনের আলোতে চলাচল করে না। সে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের আচ্ছাদনে থাকে, কখনো এই শহরেই থাকে, রাতে চলাচল করে, এবং তারা আতঙ্কবাদী, তারা আপনার অ্যানার্কিস্ট। তারা আবার এই ধরনের ভালনারেবল সময়কে, যখন প্রচলিত রাজনৈতিক দল, সামাজিক গোষ্ঠী, চিহ্নিত আপনার ব্যক্তিবর্গ সামনে নাই, তখন তারা মব তৈরি করার চেষ্টা করে, তারা মানুষকে উগ্রবাদের দিকে ধাবিত করার চেষ্টা করে, তারা চেষ্টা করে যে আইন নিজের হাতে তুলে নিতে কিংবা অন্যকে উদ্বুদ্ধ করতে। গত 9 মাসে আমরা এটি অনেকবার দেখেছি। এটি কিন্তু হঠাৎ করে বাংলাদেশে ঘটেনি। আমরা বারবার বলছি, আজকে মব খুব আলোচিত। তুষার ভাই যেমনটি বললেন, 73 সালের বিচিত্রায় কিন্তু ভায়োলেন্স কাভার স্টোরি হয়েছিল। শেখ ফজলুল হক মনি কিন্তু বলেছিলেন উনি ভায়োলেন্সে বিশ্বাস করেন। ওই লোকটি কিন্তু আওয়ামী লীগের প্রধানতম নেতা। তখন আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেছিল? তখন রাস্তায় যাদেরকে গণপিটুনি দেওয়া হতো, আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেছিল? খুঁজে দেখবেন, করেনি। বছর 5 আগে এক ভদ্রমহিলা তার বাচ্চাকে স্কুলে নিতে গিয়েছিল এবং তাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। তখন তো গণ অভ্যুত্থান হয়নি, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ওই পিটিয়ে মারার ঘটনা কেন ঘটলো? তার মানে এটিকে এক অংশে তো আমরা তুলনা করতেই পারবো যে গণ অভ্যুত্থানের পরপর প্রবণতাটি বেড়েছে। কেননা আমি চোখের সামনে দেখতে পেয়েছি যে নামহীন, গোত্রহীন, ঠিকানাহীন একজন গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হয়ে আমার সামনে বড় হয়ে যাচ্ছে। ফলে আমার মনে হয়েছে যে আমি তরকারিওয়ালা হোক, ভ্যানগাড়িওয়ালা হোক, বাদামওয়ালা হোক, আমিও আইন নিজের হাতে তুলে নিলাম। এটি কিন্তু গণ অভ্যুত্থানের পরপর পৃথিবীর সব দেশে ঘটেছে। আপনি ব্যর্থ গণ অভ্যুত্থান, সফল গণ অভ্যুত্থান সব জায়গায় ঘটেছে। তারও আগে আমাদের মনোজগতে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাজনীতিতে কিন্তু সহিংসতা এবং ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা কিন্তু প্রখরভাবে দৃশ্যমান। আপনি কোথাও তিরস্কৃত হয়েছেন আপনার অবৈধ প্রভাব খাটানোর জন্য? উল্টো আপনি পুরস্কৃত হয়েছেন। আপনার পরিবার আপনাকে বলেছে যে আপনার প্রভাবকে তারা পছন্দ করেন, আপনার বন্ধুরা বলেছে তুই তো যথেষ্ট ক্ষমতাশালী এবং ওই অফিসে আমার জন্য কিছু কর, ওই অফিসে কাউকে চিনিস। আমরা এগুলোকে প্রতিদিন কিন্তু তিরস্কার করি না।
এবং আমরা এগুলোতে ভাবতেও পছন্দ করি, নিজেকেও এক ধরনের উত্তেজিত জনতা মনে হয়, বেশ গরম গরম লাগে, আমাকে আমার শারীরিক অবয়বের চেয়েও বড় মনে হয়। এম আই রাইট? এটি যদি হয় সামাজিক প্রবণতা, তাহলে আপনি শুধু শুধু গণ অভ্যুত্থানকে দোষ দেওয়াটা ঠিক হবে না। এটি আমাদের জীবনে আছে। পরিবার কি কখনো প্রশ্ন করেছে অবৈধ অর্থ তার ঘরে যায় কি করে? এই যে লোকগুলো এনবিআর থেকে শুরু করে বেসামরিক প্রশাসন থেকে প্রতি মাসে অবৈধ অর্থ ঘরে নেয়, তার স্ত্রী প্রশ্ন করেছে, তার সন্তানরা প্রশ্ন করেছে? তার মানে আমরা বিবাহের সময় দেখতে পাই উপরি আয় নিয়ে আলোচনা হয়, যে বাবা তুমি তো বেতন পাও 50,000, উপরি কত? এটি এই সমাজে গ্রহণযোগ্য প্রশ্ন। আবার ঘরে টাকা নিয়ে যাওয়া হয়, এনবিআরের একজন লোক 5 লাখ 10 লাখ ঘরে নিয়ে যান, তার স্ত্রী তো প্রশ্ন করেন না। সেরকমভাবে আপনি যদি আজকে রাজনীতিতে অংশ নিতে চান, নেতা আপনাকে জিজ্ঞেস করবে আপনার প্রভাব কেমন। নেতা কিন্তু আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন করবে না, উল্টো জ্ঞান কিন্তু তার জন্য বিব্রতকর, তার তো জ্ঞান নাই। উল্টো আপনার প্রশ্ন করার প্রবণতা তার জন্য বিব্রতকর, তার তো প্রশ্ন করার চর্চা নেই। ফলে আমরা একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতিতে বাস করি, যেখানে আপনার আলগা প্রভাব রাজনীতির জন্য জরুরি। এখানে দেখি কে প্রশ্ন করবেন। জি বলুন, আপনার নাম পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। প্রশ্নটি মূলত তুষার স্যারের কাছে ছিল। তুষার স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বিগত সালের রাজনৈতিক যে সংস্কৃতি সেটা তার চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছিল। সেই বিষয়টি ছিল এমন যে জনগণ নেতা তৈরি করে, নেতা আসলে নেতা হওয়ার পরে জনগণের কথা শোনার আর প্রয়োজন মনে করে না। তো এই যে আমাদের যে বস্তা পচা যে সংস্কৃতি ছিল রাজনৈতিক, এটা পরিবর্তন করার তো একটা সুযোগ ছিল 5 আগস্টের পরে, কিন্তু আমরা তো এই সুযোগটা আসলে নিতে পারলাম না, বা এই 1 বছর হতে চললো। তো এই রাজনৈতিক পরিবর্তনের তো কোনো সংস্কৃতির যে পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনটা আসলে তো আমরা দেখতে পেলাম না। যেখানে যে রাজনৈতিক যদি সামনে যদি নির্বাচন হয়, অর্থাৎ আমার সিস্টেমটা এমন যেখানে সিস্টেমটা একটা ফেসিস্ট তৈরি করছে। তো এই যে সংস্কৃতিটা পরিবর্তনটা যে করতে পারলাম না, এই দায়টা আসলে কাদের, বা যতটুকু সময় আছে তাতেও কি পরিবর্তনটা আসলে একজন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে কি আশা করতে পারে কিনা? আসলে তুষার ভাই, আমি এর সাথে একটু সম্পূরকভাবে জিজ্ঞাসা করতে চাই যে মানে বাজারে একটা অভিযোগ আছে যে বিএনপি সংস্কারের বিরোধী, মানে তারা তো গণ অভ্যুত্থানের একটা শক্তি, এবং পরবর্তীতে তারা, আমি নিজেই দেখেছি যে তারা তাদের নিজেদের দফায় এখন মানছে না। তো বিএনপির ক্ষেত্রে দায় কতটুকু আছে? এটার উত্তর দেওয়া উচিত বিএনপির কোনো নেতার, আমি তো দিতে পারি না। কিন্তু আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারি এবং সাথে খানিকটা জনগণ হিসেবে এই বিষয়ে আমার মতামত দিতে পারি, জনতার অংশ হিসেবে। প্রথম বিষয় হচ্ছে যে দায় কার এই বিবেচনা করার চাইতে বরং দায়িত্ব কার এটা চিন্তা করাটা জরুরি। কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা রাস্তায় ম্যানহোলের ঢাকনা খোলা আছে। ঢাকনা খোলা থাকলে আমরা কি করি? আমরা কি জানার চেষ্টা করি কে সেটা চুরি করে নিয়ে গিয়েছে? আমরা প্রথমে ম্যানহোলটাকে এড়িয়ে চলি, কারণ ওইটার মধ্যে কেউ পড়ে যাবে। কিন্তু যার দায়িত্ব আছে তিনি কি করেন? ওই ম্যানহোলটার মধ্যে একটা চিহ্ন দেন, যাতে অন্য কেউ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে না যায়। এখন এইটাই হচ্ছে সৎ নাগরিকের দায়িত্ব। যে ভুলের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি, এই ভুল কে করেছে এটা নিশ্চয়ই আমরা বিবেচনা করব, কিন্তু তার চেয়ে বেশি জরুরি দরকার হচ্ছে এই ভুলের পুনরাবৃত্তি না করা। জনতার ভুলটা কোথায়? জনতা প্রত্যেকবারই প্রতীক দেখে ভোট দেয়। আমি মনে করি প্রতীক দেখে ভোট দেওয়া উচিত না, মানুষ দেখে ভোট দেওয়া উচিত। যে মানুষ আপনার জন্য কাজ করবেন, তার বড় গাড়ি নাই, তার বিরাট বাড়ি নাই, তার পেছনে মোটরসাইকেল নাই, তার সামনে বিরাট লোকজনের মিছিল নাই, সেই জন্য সে ভোট পাবে না। এটা জনতার ভুল। জনতা মনে করে নির্বাচনের আগে যিনি শক্তি প্রদর্শন করেন তিনি বিরাট নেতা। একদম ভুল। তিনি পয়সা খরচ করে বিরাট নেতার ভাব নিচ্ছেন। বিরাট নেতা তো তিনি যাকে আপনি ভোট দিয়েছেন, এবং আপনার ভোটটা যদি আপনি ঠিক মতো দিতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। প্রত্যেকবারে আমরা ভোট দেওয়ার সময় বিবেচনা করি, বাংলাদেশে একটা অদ্ভুত বিষয় আছে, আমার ভোটটা পচে যায়। ভোট কোনোদিন পচে না। লোকে মনে করে যে জিতেছে তাকে ভোট দিলে পরে ভোটটা ঠিক ছিল। যে জিতেছে কিংবা যে হেরেছে সেটা দিয়ে ভোট নষ্ট হয়েছে এটা বিবেচিত হয় না। আপনি আপনার মন যাকে চায়, আপনি যেরকম বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশ গড়তে পারে এমন লোককে আপনি ভোট দিয়েছেন কি? এই প্রশ্নটা আমরা নিজেকে করি না। ফলে এই জায়গাতে মানুষের দায়িত্ব। আর নেতার দায়িত্ব কি? যিনি নিজের স্বার্থ বিবেচনা করবেন তার নেতা হতে হবে কেন? তিনি ব্যবসা করবেন, তিনি তার নিজের ক্যারিয়ার করবেন, তিনি আরও কত বাড়ি গাড়ি করতে পারেন সেই জন্য পরিশ্রম করবেন, এইগুলি করবেন। তিনি যখন নেতা হতে এসেছেন এর মানেই হচ্ছে তিনি তার জীবনের সময়, অর্থ, তার যোগ্যতা এবং অন্য যা কিছু আছে তার একটা বিরাট অংশ বহু মানুষের ভালোর জন্য খরচ করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। ফলে যার সেই প্রতিশ্রুতি দেয়া এবং রক্ষা করার ক্ষমতা নাই,
সে কেন নির্বাচিত হয় অথবা তাকে কেন দলগুলি মনোনয়ন দেয়। দলগুলি একটা অদ্ভুত কথা বলে, যেটা একটু আগে আশরাফ কায়সার বলেছেন, যে এলাকাতে আমাকে খারাপ লোকের সঙ্গেই লড়তে হবে, এই জন্য আমি অনেক খারাপ লোককে আমার সাথেও রাখি। মেয়ের বিয়ে দেওয়ার সময় দেশে তো বহু খারাপ ছেলে আছে, মেয়ের জামাইটা তো খারাপ ছেলে বেছে নেন না, যে এলাকাতে বহু খারাপ ছেলে আছে, আমার মেয়ের জামাই গিয়ে খারাপ কাজ করবে, একটা ভালো দেখে খারাপ ছেলে বেছে নেই, সেটা তো করেন না। এটি হচ্ছে আমার উত্তর। আর আরেকটি প্রশ্ন নিয়ে আসবো, কে করতে চান? জি, আমি কাউসার আহমেদ রাহাত, জার্নালিজম স্টুডেন্ট, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আমার প্রশ্নটা ছিল তুষার স্যারের কাছে, যে বাংলাদেশের রাজনীতি এবং ক্রিকেট কোনটা বেশি নাটকীয়? যদি রাজনীতি নাটকীয় হয়ে থাকে তো সেক্ষেত্রে জনগণের ভূমিকা কি, দর্শক নাকি অভিনেতা? আচ্ছা, আমি একটু তার আগে আশরাফ ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জেনে আসতে চাইছিলাম। তুষার ভাই একটা কথা বলছিলেন যে ঝুঁকি না নিতে পারলে তিনি নেতা হবেন কেন। তো ওই যেটি বলছিলাম যে আপনার একটি সেলফি দেখেছিলাম, তা আপনি একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করেছিলেন নাকি যে তারেক রহমান দেশে কবে ফিরবেন, বা কোনো ধারণা, বা উনি দেশে এতদিনেও না আসাটা কি বার্তা দেয় দেশের রাজনীতিতে? তার সাথে অনেক কথা হয়েছে এবং তার মধ্যে এই কথাটিও এসেছিল যে দেশে ফেরার সময়কাল কখন হতে পারে। তো আমি বলেছিলাম যে আমার মতে, আমি যদি মতামত প্রকাশ করি, সেটি হচ্ছে তার অতি শীঘ্রই ফেরা উচিত। কেননা গণ অভ্যুত্থানের পরে যে জনজোয়ার তৈরি হয়েছে, তার দল গোছানোর বিষয় রয়েছে, দলের সংস্কারের বিষয় রয়েছে, নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করার বিষয় রয়েছে, এবং নির্বাচনে আমরা গভীর পর্যবেক্ষণ করব তারা নতুন ধরনের নেতৃত্বকে মনোনয়ন দেয় কিনা, নাকি সেই বিএনপির লোকগুলোয় যারা একসময় বিভিন্ন অপকর্মের জন্য এলাকায় নাম করেছিল তাদেরকে নেয়। তখন উনি বলেছিলেন উনি হয়তো খুব শীঘ্রই দেশে আসার চেষ্টা করবেন। দু একটি সমস্যার কথা বলেছেন, আইনানুগ বিষয়ের কথা বলেছেন, আইন শৃঙ্খলার অবস্থার কথা বলেছেন। কেননা আপনি যখন সমাজে মব ভায়োলেন্স হতে দেখেন, তখন কিন্তু অনেকেই মনে করবে যে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বড় প্রোটেকশনের জন্য রেডি না, এরকম হয়েছে। তবে আমার ধারণা উনি জুলাই আগস্টের মধ্যে বা জুলাইয়ের মধ্যেই হয়তো দেশে ফিরবেন। যেটি বড় দাগে আলাপ হয়েছে, যেটি তুষার ভাই এতক্ষণ বলার চেষ্টা করলেন, রাজনীতির চেহারাটি কী হবে। দেখুন, আমরা যারা পলাতক তারা কি রাজনীতি করেছে এটি আরও 100 বছর গবেষণা করব, কিন্তু এখন যারা সুযোগ পেয়েছেন তারা কি রাজনীতি করবেন। গত 9 মাসে রাজনীতির সংস্কার হয়েছে কিনা আমি বলবো হয়নি। দলীয় রাজনীতির সংস্কার হয়েছে কিনা হয়নি। তারা বড় করে নিঃশ্বাস নিচ্ছেন যে 16 বছর আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না, এখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি বলতে গিয়ে কেউ কেউ এমন সব শব্দ এবং বাক্য উচ্চারণ করছেন। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম, আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তুষার ভাই, বিরতির আগে ওখান থেকে একটি প্রশ্ন এসেছিল, যদিও আশরাফ ভাই কিছুর উত্তর দিয়ে দিয়েছেন, আপনি যদি তার সাথে কিছু অ্যাড করতে চান। কোন প্রশ্ন? ওখান থেকে যে বলেছিল যে খেলোয়াড় মানে রাজনীতি নাকি ক্রিকেট কোনটা বেশি নাটকীয় আমাদের দেশে। ক্রিকেট কোনোভাবেই নাটকীয় না, কেননা ক্রিকেট খেলার রেজাল্ট আছে, আমরা দেখতে পাই কে ভালো খেলছেন কে খারাপ খেলছেন। ক্রিকেটে তো এটা সম্ভব না যে আপনি আউট হবেন কিন্তু মানুষ দেখতে পাবে না। ক্রিকেটে আরও মজার ব্যাপার আছে, থার্ড আম্পায়ার আছে, ক্রিকেটে এখন যন্ত্রপাতি যুক্ত হয়েছে, বল লাইনে পিচ করছে কিনা, এলবিডব্লিউ আমরা এখন আর আম্পায়ার শুধু দেয় না, সিস্টেম এলবিডব্লিউ ডিটেক্ট করে, স্লো মোশন দেখতে পাই আমরা, অনেক কিছু। ক্রিকেট কোনোভাবে এখন আর নাটকীয় নাই। কিন্তু রাজনীতির জায়গাতে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে রাজনীতিতে মানুষকে প্রতারিত করার যে প্রবণতা, এই প্রবণতাটি বহুদিন ধরে বাংলাদেশে না শুধু এই উপমহাদেশে বিদ্যমান। আপনি যদি ভারতে যান দেখবেন সেখানকার নেতারাও এক ধরনের প্রতারক, হয়তো একটু কম বেশি। পাকিস্তানে যান সেখানে দেখবেন প্রতারণা চলছে, এবং রাজনীতির সঙ্গে প্রতারণাকে যুক্ত করে ফেলার যে চর্চা, এটা কিন্তু এখনকার না, এটা কিন্তু বহু আগের। এবং এই প্রতারক রাজনীতি যেটি করেছে সেটি হচ্ছে রাজনীতিতে আরও অতিমাত্রায় প্রতারকদেরকে আনতে সাহায্য করেছে। ফলে আমরা দেখেছি একসময় আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতাম, সকালবেলা যে নেতা বক্তৃতা দিচ্ছেন এরশাদের বিরুদ্ধে, সন্ধ্যায় তিনি এরশাদের মন্ত্রিসভায় শপথ নিতেন, এবং আমরা খুব আহত হতাম যে এটা কি করে করলেন। এবং আমি নাম বলতে চাই না, তারা অধিকাংশই মৃত্যুবরণ করেছেন, মৃত ব্যক্তির সমালোচনা করে কী লাভ। কিন্তু এই যে চক্র, এই চক্র থেকে আমরা এখনো বের হতে পারি নাই, এবং এই অবিশ্বাস রাজনীতিবিদদের মধ্যে থাকার কারণেই কিন্তু 70 অনুচ্ছেদ নিয়ে এত কথাবার্তা। রাজনীতিবিদরা 70 অনুচ্ছেদ চলে যাক এটা খুব একটা মেনে নিতে পারেন না, কারণ তাহলেই তারা ভাবেন যে এই তো সকালে আমার দলে থাকবে, বিকাল অন্য দলে চলে যাবে, বেচা বিক্রি হবে। কিন্তু মজার ব্যাপার দেখেন, যখন মন্তব্য করা হয় কেউ বলে না যে রাজনীতিবিদরা বিক্রি হয়, বলে জনগণ বিক্রি হয়, জনগণ পয়সা নিয়ে ভোট দিয়ে দেয়। জনগণের দারিদ্র্য আছে, জনগণের অসহায়ত্ব আছে, জনগণের
দুর্বলতা আছে। এই অসহায়ত্ব, এই দারিদ্র্য এবং দুর্বলতার কারণ কি সবসময় জনগণ নিজে? তা নয় কিন্তু। জনগণ যাতে দুর্বল থাকে, খানিকটা অশিক্ষিত থাকে, খানিকটা বঞ্চনার মধ্যে থাকে, যাতে তাকে হাত পাততে হয়, এরকম একটা অবস্থা তৈরি করে রাখার চেষ্টা কিন্তু এই পুরো যন্ত্রের মধ্যে আছে। আমি সবসময় একটা বলতাম যে আমাদের সমাজ থেকে ভলান্টিয়ারিজম সম্পূর্ণভাবে দূর করে দেওয়া হয়েছে। কোনো স্বেচ্ছাসেবা নাই। কাজের বিনিময়ে খাদ্য, টাকার বিনিময়ে কাজ, কাজের বিনিময়ে টাকা, কিছু একটা বিনিময় হলে আপনি সমাজের জন্য কাজ করবেন। এই কাজটা যে আপনার নিজের, এইটা নেতারা কখনো বলার চেষ্টা করেননি আমাদের জনগণকে। বিদেশিরা এসে বলেছে কাজের বিনিময়ে খাদ্য দিয়ে দাও। লোকে ভেবেছে কাজ করলে খাদ্য পাবো, খাদ্য না পেলে কাজ করব না। বিষয়টা কিন্তু তা নয়। বরং আমি যদি তাদেরকে বোঝাতে পারতাম যে এই রাস্তাটা তোমার, তুমি যদি এটা তৈরি করো তাহলে এই রাস্তার কারণে তোমার খাদ্য নিজের থেকে তুমি তৈরি করতে পারবে, তোমার পরিবহন সহজ হয়ে যাবে। আমাদের পুরো সমাজ থেকে বা তোমার সার, বীজ, কীটনাশক তোমার এলাকায় আরও দ্রুত আসবে। এই রাস্তাটার কারণে তোমার রোগীরা আরও দ্রুত হাসপাতালে যেতে পারবে। আমাদেরকে সম্পূর্ণভাবে সরকার এবং সিস্টেমের মুখাপেক্ষী একটি জনগোষ্ঠী যাতে তৈরি হয়, সেই জন্য দীর্ঘ সময় ধরে আমাদের সরকার, রাষ্ট্রযন্ত্র, এমনকি এনজিওরা পর্যন্ত কাজ করেছে। এবং এটা করার কারণে যেটি হয়েছে, আমাদের সমাজ থেকে স্বেচ্ছাসেবা অন্তর্হিত হয়েছে। আমরা যখন বিতর্কের আন্দোলন করতাম, শুরুতেই আমি এই নিয়ম করেছিলাম যে আমরা কোথাও গিয়ে পয়সা নেব না, এবং যদি আমরা নিজের পয়সা দিয়ে আন্দোলনটা করতে পারি তাহলে করব। আমরা কোনো বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য যদি নেই তাহলে এই টাকা আমরা ধরবো না, তারা খরচ করবে, তারা করে দিবে পুরাটা, আমরা টাকা ধরবো না। এটা আমি কেন করেছিলাম জানেন? যাতে এই ছেলে মেয়েদের মধ্যে কখনো কিছু একটা বিনিময়ে কাজটা করছি এই চিন্তাটা মাথায় না ঢোকে। এই ছেলেমেয়েরা যেন মনে করে আমি আজকে যে কাজটা করছি এটা আমার জন্য করছি না, ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য করছি। আমি আজকে গর্বের সাথেই বলতে চাই, আজকে যারা ইউটিউবে ইনফ্লুয়েন্স করেন এদের একটা বিরাট অংশ আমাদের সঙ্গে বিতর্ক আন্দোলন করেছেন সেই সময়। আজকে যারা পররাষ্ট্র সচিব হচ্ছেন, একটা বা পররাষ্ট্র দপ্তরে বড় বড় জায়গায় পৌঁছাচ্ছেন, এদের একটা বিরাট অংশ বিতর্ক করেছেন। আজকে যারা সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, এমনকি এই চ্যানেলে আপনিও বিতর্ক করেছেন, এবং একটু আগে আরেকজন সাংবাদিক এখান থেকে চলে গেছে, সে বিতর্ক করেছে। আমরা একই সংগঠন করেছি। আমরা আপনাদেরকে সেইটাই বোঝানোর চেষ্টা করেছি যে টাকার জন্য কাজ করি না, দেশের জন্য কাজ করি, স্বার্থের জন্য কাজ করি না, দেশের জন্য কাজ করি। অথচ কোনো নেতা এসে আমাদেরকে বলেন নাই যে তুমি দেশের জন্য কাজ করো। নেতারা এসে বলেছেন দলের জন্য কাজ করো, ক্ষমতার জন্য কাজ করো, সিটের জন্য কাজ করো। তুমি যদি আমার সঙ্গে থাকো তুমি এইটা পাবো, ওইটা পাবে। কিছু না পাও, ফেরিঘাটের ইজারা পাবে, গোদারা ঘাটের ইজারা পাবে, গরুর হাটের ইজারা পাবে। ইজারার ব্যবসা, ইজারার সংস্কৃতি এই বাংলাদেশে তৈরি করা হয়েছে। এইগুলা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাজনীতি কলুষমুক্ত হবে না। আমি আবার কিছু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, ওখান থেকে কে করতে? আচ্ছা, আপনি করুন। ধন্যবাদ। আমি মহিমা সরকারি বাংলা কলেজ থেকে এসেছি। আমার প্রশ্নটি হচ্ছে আশরাফুল কায়সার স্যারের কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলেছেন। এখন রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক একটি সংস্কৃতি বিরাজমান, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সহনশীলতা আর নেই। রাজনৈতিক সংস্কৃতির যে একটি সহনশীলতা থাকে সেটি আর নেই। সেই সহনশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণ, রাজনীতিবিদ কিংবা গণমাধ্যমের ভূমিকা কি, সেটি জানতে চাচ্ছি। আরেকটার সাথে যদি প্রশ্ন নিয়ে আসি, আমি এটার সাথে আরেকজন কে করবেন? আচ্ছা, ওখান থেকে আপনি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আহমেদ অনিক। আমি আইবিটি এর বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন কায়সা স্যারের কাছেই, যে প্রথম বক্তব্যে স্যার বললেন যে আমরা কখনো পুরনো কনফ্লিক্ট ভুলে যেতে পারি না, কিন্তু সেই জিনিসটা ভুলে যাওয়াই হচ্ছে আমাদের প্রধান সংস্কার। তবে বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগ গত 15 বা 16 বছর যাবৎ যে অরাজকতা চালিয়েছে, তারপরও আমরা জিনিসটা ভুলে যে তাদেরকে একটা সুযোগ দিতে পারি বা তারা পুনরায় কখনো ক্ষমতা আসতে পারে? কেননা 1971-এর পর আমরা এখনও দেখি বাংলাদেশের মাটিতে জামাত বুক ফুলিয়ে চলতে পারে। তবে কি বিষয়টা এরকম যে আওয়ামী লীগ ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসতে পারবেন? বা দুইটাই কাছাকাছি সহনশীলতা নিয়ে। আমি এটার উত্তর তুষার ভাইয়ের কাছ থেকেও পরে জানবো। আপনারটা আগে উত্তর দিই। রাজনৈতিক অপরাধ, শাসনের অপরাধ অত্যন্ত গুরুতর। তার সঙ্গে গণহত্যা যুক্ত হয়েছে, গুম খুন যুক্ত হয়েছে। আপনার ভুলে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। তবে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি স্পেসিফিক মামলা দিয়ে, স্পেসিফিক তদন্ত করে স্পেসিফিক বিচার করতে হবে। গত 10 মাসে আমরা গণহারে মামলা দেখতে পাচ্ছি, এবং তাতে করে আমাদের মন ভরছে না। কেননা যেই সৃজনশীল অপরাধ তারা করেছেন সেই সৃজনশীল মামলাগুলো হচ্ছে না। তাতে করে কি হচ্ছে, জনগণ একসময় ভাবতে শুরু করবে, বা ওই লোকগুলো যারা আটক আছেন গরুর মালা গলায় দিয়ে তারা বেরিয়ে আসবেন। কিন্তু এটি কিন্তু আসল তথ্য না। কাজেই আমি মনে করি তাদের অপরাধের বিচার হতে হবে, এবং আইনানুগ পথে হতে হবে, কোনো মব ভায়োলেন্স দিয়ে না।
আইনানুগ পথে হতে হবে, যাতে বাংলাদেশ জানতে পারে তারা কি অপরাধ করেছিলেন। ধরেন 3 জন প্রধান নির্বাচন কমিশনার 3টি নির্বাচন গুম করেছিলেন, এবং রাতের ভোট, ডামি ভোট, বিনা ভোট ইত্যাদি আছে। তো ভোট চুরি করা কিন্তু খুব বড় মারাত্মক অপরাধ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রায়ই বলতেন উনি ভাত এবং ভোটের অধিকারের জন্য কাজ করেন। আমি দেখতে পেলাম 16 বছর উনি ভাত চুরি করলেন, অর্থনীতি চুরি করে, ব্যাংক লুট করে, আর ভোট চুরি করলেন 3টি নির্বাচন গায়েব করে দিয়ে। কাজেই এই যে রাজনীতিবিদদের যে কথামালা, রেটোরিক্স আর প্র্যাকটিস, তার মধ্যে যে বৈপরীত্য, এটি কিন্তু জনগণকে বুঝতে হবে রাজনীতিবিদদেরকে বিচার করতে হলে। আর তার সঙ্গে যদি তার ফৌজদারি অপরাধ যুক্ত হয়, তিনি যদি গুম খুন করেন, মানুষ হত্যা করেন, তাহলে তো তার ফৌজদারি অপরাধে বিচার হতে হবে। কাজেই এটি আবার একটা পর্যায়ে গিয়ে আপনাকে মনে রাখতে হবে যে আমরা সমাজে একসাথে বসবাস করতে চাই। এক ধরনের অপরাধের বিচার হওয়া, অপরাধীদের বিচার হওয়ার পরে আপনি কাউকে কাউকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনে ডেকে তাদের অপরাধের জন্য স্বীকারোক্তি আদায় করে আপনি ছাড়ও দিতে পারবেন, যদি লঘু অপরাধ হয়। কোনো গুরুতর অপরাধে ওই ধরনের নিদর্শন প্রকাশ করার কোনো সুযোগ নাই। সহনশীলতার জায়গাটিতে বলি, রাজনীতিতে সহনশীলতা খুব জরুরি, কিন্তু এটি নির্ভর করবে রাজনীতির চরিত্রটি কোন জায়গায় আছে। যেমন গত 16 বছরে আওয়ামী লীগ যখন শাসন করছিল, তিনি ভিন্ন মতের প্রতি কোনো সহনশীলতা দেখিয়েছেন? তিনি বিরোধী রাজনৈতিক পক্ষের প্রতি কোনো সহনশীলতা দেখিয়েছেন? তিনি বিএনপির কত লক্ষ মানুষকে কত লক্ষ মামলা দিয়েছেন, এবং তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক মামলা। কিন্তু কাজেই সহনশীলতা একপাক্ষিকভাবে ঘটবে না। বাজারে যে প্রচলিত দলগুলো আছে তাদের একে অন্যের প্রতি সহনশীলতা দেখাতে হবে। তবে যত সব তর্কের পরেও আমরা মনে করি রাজনীতির বড় নৈতিক গুণগুলোর একটা, যে আপনি ভিন্ন মতের প্রতি সহনশীল হবেন, আপনি রাজনীতির পরিভাষায় কথা বলবেন এবং সন্ত্রাসের ভাষায় কথা বলবেন না। কেন আমরা বারবার 73 সালে শেখ ফজলুল হক মনির সন্ত্রাসের পরিভাষা, তিনি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী, এটি কেন আমরা বারবার বলছি? কেন 54 বছরের বাংলাদেশ যে কারণে নেশন বিল্ডিং হয় নাই, রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, তার পেছনে ফজলুল হক মনিরা, শেখ ফজলুল হক মনিরা অনেকভাবে দায়ী। কেননা তারা তো প্রথম সুযোগ পেয়েছিলেন 72 থেকে 75 দেশকে শাসন করার। আপনি ভালো কাজের জন্য কিন্তু অত সময় লাগে না, যদি আপনার ভালো ইচ্ছা থাকে, আপনার দেশপ্রেম থাকে, আপনার ত্যাগ তিতিক্ষা থাকে। ওই যে ম্যানহোলের ঢাকনা খোলার ব্যাপারটি আসলো, তার জন্য কি আপনি বিনিময়ে কোনো খাবার আশা করবেন, নাকি অন্যের কথা ভেবে ঢাকনাটি আপনি আটকাবেন? অন্তত পক্ষে একটি ডাল দিয়ে হলেও নির্দিষ্ট করবেন কেউ যেন বিপদে না পড়ে। আমাদের আবার ওই জায়গা থেকে রাজনীতি, সমাজসেবা এবং আমাদের দর্শন শুরু করতে হবে। অতীত টেনে আমরা আরও 16 বছর নষ্ট করতে পারবো। বাংলাদেশ দেখুন অন্য অনেক ক্ষেত্রে খুব ভালো করছে, রাজনীতি আমাদেরকে টেনে পিছনের দিকে ধরে রাখছে। এটি রাজনীতিবিদদের মুখের সামনে চোখের দিকে তাকিয়ে বলতে হবে। তারা কিন্তু আনকমফোর্টেবল হয়ে যান এগুলো শুনলে। তারা বলেন বিরাজনীতিকরণের একটা চেষ্টা হচ্ছে। এগুলো হচ্ছে, দেখুন একজন লোক, তার গাড়িতে 71 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, উনি তখন মন্ত্রী ছিলেন গত শাসনে। উনি পরিষ্কার বললেন রাজনীতি দূষিত হয়ে গেছে, মানে নিজের অপরাধটা স্বীকার না করে উনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড দূষিত হয়ে গেছে বললেন। এই হচ্ছে রাজনীতিবিদদের দ্বিচারিতা। তিনি তার অপরাধ স্বীকার করেন না, তিনি দিনের আলোতে আসেন না, তিনি দোষারোপ করেন বড় বড় বিষয়, পরিবেশ নষ্ট হয়ে গেছে, সমাজ বিপথে গেছে, রাজনীতি দূষিত হয়ে গেছে। এই সব টোপ থেকে জনগণের উচিত হবে ভিজিল্যান্ট হয়ে তাদেরকে যখন যেখানে দরকার জবাবদিহিতার আওতায় আনা। শুনেন, আমাদের একটা ধারণা হয়েছে সরকারকে খালি জবাবদিহিতার আওতায় আনতে হবে। অবশ্যই সরকার আসবে, কেননা তিনি আপনার আর আমার টাকায় দেশ চালান। কিন্তু রাজনীতি যারা করছেন তারা কি ছায়া সরকারের ভূমিকায় আছেন? তারা কি দায়িত্বশীল হয়েছেন, নাকি তারা বোমাবাজি করে সরকারের পতন চাচ্ছেন? এটিও বিশ্লেষণ করবেন। তুষার ভাই যদি অ্যাড করতে চান। আমার কথা অনেকটাই আশরাফ কায়সারের মতোই। আমি শুধু এতটুকুই বলবো যে কোনো অপরাধ ভুলে যাওয়ার সুযোগ নাই। অপরাধকে ক্ষমা করতে পারেন কেবলমাত্র ভিকটিম, যিনি অপরাধে আক্রান্ত হয়েছেন। উনি যদি বলেন যে আমি ক্ষমা করে দিয়েছি, তাইলে ক্ষমা হতে পারে। রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থা আপনার বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য কাউকে ক্ষমা করতে পারে না। আমাদের দেশে কিন্তু এই আইন আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। আমি মনে করি যে এটা বিচার বিরোধী একটি কাজ। যেখানে বিচার ব্যবস্থা মনে করেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একজন ব্যক্তি, রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারেন আমি তাকে মাফ করে দিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে উনি যার বিরুদ্ধে অপরাধ হয়েছে সেই অপরাধকে উনি মাফ করে দিচ্ছেন, ভিকটিম না। এমনকি আমাদের ইসলাম ধর্ম পর্যন্ত বলা আছে যে কেবলমাত্র যার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে সে মাফ করতে পারে, এবং কিভাবে মাফ করতে পারে সেটা নিয়মও বলা আছে।
তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অপরাধকে ভুলব না, যে অপরাধ করেছে তার জন্য যথাযথ বিচার এবং শাস্তি নিশ্চিত করব। কিন্তু যারা অপরাধ করে নাই তাদেরকে একজন অপরাধীর কারণে আমরা তার উপরে সেই দায় চাপিয়েও দিতে পারি না। জুয়া খেললে ক্রিকেটাররা বহিষ্কৃত হয়, কিন্তু আপনারা শুনেছেন যে কোনো দল আর ক্রিকেট খেলতে পারবে না এটা বলে? যে জুয়া খেলেছে সে অন্যায় করেছে, যারা জুয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তারা অন্যায় করেছে, তাদেরকে আজীবন বহিষ্কৃত করা হতে পারে। আজহারউদ্দিনের মতো ক্যাপ্টেন, হ্যান্সি ক্রোনিয়ার মতো ক্যাপ্টেন সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার খেলবে না। এই জায়গাগুলি হচ্ছে যুক্তির জায়গা, যে আমরা কি চাই। আমরা কি একটি সুস্থ সুন্দর রাজনৈতিক ধারা চাই যেখানে বাংলাদেশের জনগণ যার যার রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী দল এবং পথ এবং মত বেছে নিতে পারবে, নাকি আমরা চাই যে আমরা যখনই থাকবো তখনই আমরা আমাদের বিরোধীদের গলা টিপে ধরে আমার মতামতকে প্রতিষ্ঠিত করব এবং আমার যা খুশি তাই বলবো? বক্তৃতার মধ্যে বিরোধী দলকে ব্যক্তিগত আক্রমণের যে নীচতা, সেই নীচতা আমরা দিনের পর দিন সহ্য করেছি এবং আমাদের মতো দু একজন যখন সমালোচনা করার চেষ্টা করেছে আকার ইঙ্গিতে, আমরা নানান, আমি বলবো কোয়ার্টার থেকে আমরা ভয় ভীতির সম্মুখীন হয়েছি যে খবরদার এই কাজ করতে যেও না। কিন্তু আমরা কি আসলে এটা পারি করতে? আমি আপনার কাজের সমালোচনা করতে পারি, কিন্তু আমি কি আপনি যে জামাটি পরে এসেছেন এইটি নিয়ে আপনাকে কটূক্তি করতে পারি? আপনার স্থূলতা কিংবা আপনার কৃষকায়তা নিয়ে আমি কটূক্তি করতে পারি? আপনি বসে আছেন না দাঁড়িয়ে আছেন এটা নিয়ে কথা বলতে পারি? পারি না। আমি আপনার কাজের সমালোচনা করতে পারি, আমি আপনার নীতির সমালোচনা করতে পারি, কিন্তু রাজনৈতিক নীচতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যেই জায়গাতে ভাষণের মধ্যে তুইতুকারি করা হয়েছে। তো এইগুলো তো আমরা শুনতে চাই না বলে বিতর্ক আন্দোলন করেছিলাম। আমি বারবার বিতর্কে কেন ফেরত যাই? আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের তরুণরা এমন ভাষায় কথা বলবে যে ভাষা শোনার জন্য মানুষ এইখানে আসবে। পৃথিবীর ইতিহাসে সেরা সেরা বক্তৃতাগুলির মধ্যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের বক্তৃতা যাবে। সেই জায়গায় কিন্তু আমরা সফল হয়েছি। বাংলাদেশ থেকে বিশ্ব বিতর্কের চ্যাম্পিয়নশিপ এসেছে এবং ইংরেজিতে যারা কথা বলে না তাদের মধ্যেও আমরা সেরা হয়েছি, সারা পৃথিবীর মধ্যে আমরা সেরা হয়েছি। বাংলায় কথা বলার ছেলে, কক্সবাজার থেকে পড়াশোনা করার ছেলে, সে বিশ্ববিজয় করেছে। তার মানে আমরা কথা ঠিকই শেখাতে পেরেছি। আমাদের রাজনীতিবিদরা কথা শিখে নাই, আমাদের রাজনীতিবিদরা তাদের যে আচরণ করা সেটা শেখে নাই, এবং তার দায় দায়িত্ব আজকে দলের সমর্থকদের নিতে হচ্ছে। তার দায় দায়িত্ব আজকে দলের একটা নিরীহ সমর্থক যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে কোনো কারণে সেই দলটিকে সমর্থন করে, তার বাড়িঘর ভাঙা হচ্ছে। কিন্তু যারা পালিয়ে গেছেন কিংবা এই রাষ্ট্রের উপরে ব্যবসা করে অর্থ উপার্জন করে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হল্যান্ড, পৃথিবীতে কোনো দেশ নাই, সাইপ্রাস, এমনকি একটা দেশের নামও আমি জানতাম না, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইখানে পর্যন্ত গিয়ে পাসপোর্ট নিয়েছেন, তাদের কিছু হচ্ছে না। দল হিসাবে কি তুষার ভাই ক্ষমা চাওয়া উচিত? জামাত ইসলামের প্রসঙ্গটিও এসেছিল। ক্ষমা যে কেউ চাইতে পারে যদি তারা আসলেই মনে করেন যে তারা অপরাধ করেছেন। এই বিষয়টি আসলে অন্তর্গত হইতে, আপনি কাউকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন না। আমি আপনাকে যদি বাধ্য করি ক্ষমা চাইতে, এর মানে হচ্ছে আমি আপনার বিচার না করে আপনাকে মাফ করে দেওয়ার রাস্তা খুঁজছি। আপনি যদি নিজে থেকে সেই অনুশোচনার মধ্যে দিয়ে এসে নিজের পরিবর্তনের ভেতর দিয়ে ক্ষমা চান, তাহলে সেই ক্ষমা গ্রহণযোগ্য, তাই না? অনুশোচনা নাই যে ক্ষমার মধ্যে, যেই ক্ষমা চাওয়ার মধ্যে রিমোর্স নাই, নিজের আত্মসমালোচনা নাই, নিজের অপরাধকে মেনে নেওয়ার প্রবণতা নাই, ও আপনারা চাচ্ছেন ক্ষমা শুনতে, চাইয়ে দিলাম, এই ক্ষমা কিন্তু গ্রহণযোগ্য না। আমি যদি দেখি যে অপরাধের ব্যাপকতা দিয়ে আপনার বুঝতে হবে যে এটি কি ব্যক্তির অপরাধ নাকি সংগঠনের অপরাধ। দুটি উদাহরণ দেই। পুলিশ গত 16 বছরে যেই ভূমিকায় চলে গেছিল, গুম খুন করে, চাঁদাবাজি করে, কারো পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে, তাতে ওটি আর ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি। একজন বেনজির কিংবা একজন হারুনকে দিয়েই আপনি পুলিশের অপরাধ মাপতে পারছিলেন না। আওয়ামী লীগ 16 বছরে যা করেছে, গণহত্যা করেছে এবং যেভাবে ছাত্র জনতাকে নিহত করেছে, আহত করেছে, তাতে আর ওবায়দুল কাদের, কামাল এরকম কয়েকজনকে দিলে ব্যাপারটা হয়ে যাচ্ছে না। সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠনের চেহারা নিয়েছে, ঠিক যেমন জামাতে ইসলামী 1971 সালে সংগঠনটি সন্ত্রাসী সংগঠনের চেহারা নিয়েছিল। আমি কিন্তু আওয়ামী লীগের সাথে জামাতের অনেক মিল পাই। 71 সালে পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল, 24-এ আওয়ামী লীগের সরকার আক্রমণ করেছে। 71-এ জামাতের রাজাকার, আলবদর, আল শামস ছিল, 24-এ আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ছিল, মিলিশিয়া বাহিনী। অনেক মিল পাই। 71-এর পরে
গোলাম আজম মুসলিম বিশ্বের কাছে গিয়ে বলছিলেন যে বাংলাদেশ হিন্দুরা দখল করে নিয়েছে, ভারত দখল করে নিয়েছে, এবং এই জন্য ৭৫ সাল পর্যন্ত সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয়নি। শেখ হাসিনা এবং তার পরিষদবর্গ লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টোতে, এমনকি কলকাতায় ওই একই কথা বলছেন যে ইসলামী জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে, প্রফেসর ইউনূস হচ্ছে তাদের নেতা। তারা অনুশোচনা বাদ দিয়ে, অপরাধ স্বীকার বাদ দিয়ে এটিকে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে, আপনি দেখেছেন প্রফেসর ইউনূসের লন্ডন সফরের সময় তারা কি করেছেন। ৭১-এর সাথে আমি কোনোভাবেই মর্মার্থের জায়গায় ২৪-এর তুলনা করছি না, কিন্তু উপসর্গগুলো বোঝানোর জন্য কথাটা এই জন্য বললাম। যে প্রশ্নটি আপনি করেছেন যে ব্যক্তি পর্যন্তই আমরা থাকবো না সংগঠনের দিকে যাব, সেটি অপরাধের ব্যাপকতা ঠিক করে দিবে। এটি আপনার আর আমার চয়েস না, বিচার বিভাগ। এবং শুধু তাই না, এই সমস্যাটি আসলে যারা দল তাদেরকে মোকাবেলা করতে হবে। দলের কর্মীদের দিকে যদি তাকান, আপনি এখনো দেখবেন প্রভাবশালী কর্মী এবং নেতা যারা আছেন তারা এখনো পর্যন্ত তাদের নেতাদের কোনো ভুল খুঁজে পান না। সমস্ত অপরাধ হচ্ছে বিরোধীদের, সবকিছু যেন বিরোধীরা করেছে, তারা সব ঠিক ছিলেন। যারা নিজের নেতা নেত্রীর ভুল ধরতে পারে না, যারা নিজের নেতা নেত্রীর সামনে হিজ মাস্টার্স ভয়েসের সেই কুকুরের মতো গ্রামাফোনের সামনে বসে থাকে, এদের রাজনীতি না করাই উচিত। এদের ওই গ্রামাফোনের সামনে বসে থাকা উচিত। আরো কিছু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম এখান থেকে, যে আপনি করুন, আপনার তো হয়ে গেছে। আমি আব্দুল্লাহ আল মারুফ, আমি আসছি আইউবেট থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আমার প্রশ্নটা আশরাফ স্যারের কাছে। আশরাফ স্যার একটু আগে বলছিলেন যে আমরা যখন নেতৃত্ব পাই তখন আমাদের ফ্যামিলি থেকে অনেক অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, বা আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক অ্যাপ্রিসিয়েট করে যে তুমি তো অনেক নেতৃত্ব পেয়েছো বা তোমার অনেক পাওয়ার আছে। বাট এই যে ৫ আগস্টের পরে রাজনীতিতে নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে, আমরা নতুন নতুন অনেক জিনিস সংস্কার চেয়েছি, কিন্তু আমরা কি রাজনীতিতে জবাবদিহিতার এই রাজনীতিটা চেয়েছি, বা কেন আমরা রাজনীতিতে এই জবাবদিহিতার ব্যাপারটা আনতে পারছি না? বুঝেছি। একটা প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম ওখান থেকে, যে আপনি করুন। আমার নাম মিথিলা মজুমদার, আর আমি গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আছি। আমার প্রশ্নটা হচ্ছে আজকের আলোচনা থেকে, এই আলোচনা একটা পিক পয়েন্ট ছিল হচ্ছে জনগণের সচেতনতা। এই যে জনগণের সচেতনতা, এটা সৃষ্টিতে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো। এই যে সংবাদ মাধ্যমগুলো, আমরা পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি দেশের, তখন দেখব যে ওরা আসলে কোনো ভালো রিপোর্ট, কোনো ইনভেস্টিগেশন খুব ভালো করে যে আমাদের সামনে আসছে এরকম কিন্তু হয়নি। ইভেন এখনও আমরা তাই দেখতে পাচ্ছি। তো এই যে জনগণের সচেতনতার দিক থেকে যদি আমি বিবেচনা করতে চাই, আমাদের সংবাদ মাধ্যমগুলো কি অসফল? প্রথমত আপনার প্রশ্নটি ছিল জবাবদিহিতার জায়গা, আরেকটি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। তার আগে আমি বলি, গত ১০ মাসে কি আপনারা দেখেছেন সংস্কার নিয়ে জনগণের সাথে কোনো সংলাপ, সামাজিক সংগঠনের সাথে কোনো সংলাপ, পেশাজীবীদের সাথে কোনো সংলাপ? দেখেননি। অভ্যুত্থান কিন্তু করেছিল ছাত্র, শ্রমিক, জনতা। শ্রমিকদের সাথে কোনো সংলাপ দেখেছেন? ঈদের আগে তার বেতন ভাতা নিয়ে রাস্তায় বসে থাকা ছাড়া। তার মানে হচ্ছে অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, অভ্যুত্থানের শক্তির সাথে সরকারের কোনো সংলাপ হচ্ছে না। সংলাপ কাদের সাথে হচ্ছে? রাজনৈতিক দলের সাথে। তারা কখনো ৪৪টি দল, কখনো ২৪টি, এখন আবার ১৪৭টি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। স্বামী স্ত্রীও নাকি ২টি দলের প্রতিনিধি। মানে রাজনীতি যে একটা উর্বর ক্ষেত্র, এখানে যে একজন ক্যাসিনো ব্যবসায়ী যিনি জেলে ছিলেন, তিনিও একটি দল গঠন করেছেন। হ্যাঁ, একজন মানে মাল্টি লেভেল মার্কেটিং, যিনি প্রায় $1 বিলিয়ন নিয়ে টরন্টোতে বে ভিউ বলে একটা জায়গায় 12টি ভিলা কিনেছেন, তিনিও একটি দল গঠন করেছেন। তিনি অন্তত সৎ। তিনি বলেছেন জেল থেকে যখন সবাই বেরিয়ে যাচ্ছিল, তখন আমি বললাম আমিও বেরিয়ে যাই। তিনি বললেন আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, যত রাজনৈতিক দলের লোক আছে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। তখন উনি বললেন যে ভাই এটা তো আমার খারাপ হলো, এখন আমি দল করব। উনি হয়তো বুঝতে পারছেন না আগামীর পরিবর্তন আবার রাজনৈতিক দল ধরে রেখে দেওয়ার ঘটনা ঘটতে পারে, উল্টোটা, যে আপনি রাজনৈতিক দল ভিতরে থাকেন, এখন ছাড়া হবে যারা অরাজনৈতিক। আচ্ছা, যেটি বলতে চাচ্ছি যে আমাদের একটা বড় বৈষম্য এবং বৈপরীত্য হচ্ছে, শ্রেণী পেশার মানুষের সাথে কারো সংলাপ হয় না। এবং এর একটা কারণ আছে। সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, তারা যেইভাবে দাস হয়েছেন বিএনপি আওয়ামী লীগের, তাদেরকে কেউ গণায় ধরে না। তাদের সাথে সংলাপ করার, গৃহভৃত্যের সাথে কি মনিব সংলাপ করে না, তারা গৃহভৃত্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন। আচ্ছা, কিন্তু জরুরি হচ্ছে এই পেশাজীবী গোষ্ঠী, সামাজিক সংগঠনের সাথে যদি আপনি সংলাপ করতেন, তাহলে কিন্তু আপনি এই জবাবদিহিতার জায়গায় কিছুটা থাকতেন। তবে তার আগে তাদেরকে দলদাস ক্যাটাগরি থেকে সুস্থ মানুষের ক্যাটাগরিতে আসতে হবে। সুস্থ চিকিৎসক, সুস্থ সাংবাদিক, সুস্থ আইনজীবী,
এই জায়গায় আসতে হবে। আমাদের অবস্থা কিন্তু এটা নয়। আমরা এখনও জাতীয়তাবাদী আইনজীবী, আমরা আওয়ামী আইনজীবী, জাতীয়তাবাদী চিকিৎসক, আওয়ামী চিকিৎসক। দেশটা ভয়ঙ্করভাবে রোগাক্রান্ত রাজনৈতিক রোগে। আর রাজনীতিতে এখানে নাই, এটি হচ্ছে খাওয়া খাওয়ি, সুবিধাবাদ। আপনি বলছিলেন যে নেতৃত্ব পেলে পরিবার কি করে, আমি নেতৃত্ব বলি নাই, কিন্তু ক্ষমতা পেলে আপনি পাড়া মহল্লায় একটি প্রভাবশালী ব্যক্তি, ওটি কিন্তু নেতৃত্ব না। তুষার ভাই যেই নেতৃত্বের কথা বলছেন সেটি পেলে তো আপনাকে পাড়া মহল্লায় সম্বর্ধনা দিয়ে বরণ করা উচিত ছিল যে আপনি একটি দলের নেতৃত্ব পেয়েছেন। নেতৃত্বের ধারে কাছেও দলগুলো নাই। দলগুলো বন্টন করে হালুয়া রুটি, যে আপনি মোহাম্মদপুরের হালুয়া পাবেন, খিলগাঁয়ের রুটি পাবেন। রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক নাই। আপনি যদি কখনো তাদের দলের প্রধানের নাম জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না, তাদের দর্শন বলতে পারবে না, তাদের জন্মসাল বলতে পারবে না, তাদের আগামী ভিশন বলতে পারবে না। জবাবদিহিতার জায়গাটি তৈরি হবে যদি আপনি দেখুন, আমি প্রায় বলে থাকি জুলাই আগস্টে ঢাকায় যত দেয়াল লিখন গ্রাফিটি হয়েছিল তার 50% শেখ হাসিনার জন্য, আর বাকি 50% কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য। আমরা রাজনীতি সংস্কার চেয়েছি, জবাবদিহিতা চেয়েছি। আমরা বলেছি বিকল্প কে, বিকল্প আমি। ওই জায়গাটিতে আলোচনাটি এখন নাই। আলোচনাটি এখন হালুয়া রুটির আলোচনায়, যে আপনি কতটুকু হালুয়া পাবেন, নির্বাচনে কিভাবে ম্যানুপুলেট করবেন। দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের শক্তি যারা, তারা যে রাজনৈতিক শক্তি গঠন করেছে তার অবস্থা আরও খারাপ। তিনি চেষ্টা করছেন তিনমুখী হয়ে যেতে, কখনো উগ্র ডানপন্থী, কখনো ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত, কখনো আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতা ক্যারি করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। তাদেরকে আমাদের আরও বিসদৃশ মনে হচ্ছে। আর আমরা যদি গণমাধ্যমের ভূমিকার দিকে তাকাই, দেখুন একটি কালো শাসন সব কিছুকে কালো আচ্ছাদনে ঢেকে ফেলে। গণমাধ্যম অত্যন্ত বড় মাপের অপরাধী গত ফ্যাসিবাদী শাসনটিকে সহযোগিতা করে টিকিয়ে রাখার ক্ষেত্রে। গণমাধ্যম অত্যন্ত কুরুচিপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। টিভির মালিকরা, পত্রিকার সম্পাদকরা, লেখকরা, শিল্পীরা, যেই 3টি নির্বাচন অত্যন্ত খারাপ হয়েছিল তারপরে গণভবনে একটা চা চক্র হতো। আপনি ছবিগুলো খুঁজে বের করে দেখবেন। আমি এমন নাট্যকারকে দেখেছি, এমন লেখককে দেখেছি, এমন সাহিত্যিককে দেখেছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছেন। প্রধানতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পরের দিন সকাল 8টায় ফুল নিয়ে দেখা করেছেন অনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে। এই যে ঘটনাগুলো ঘটেছে, তারা ভেবেছিলেন, যারা, আমার একটা শিল্পী পরিচয় আছে, 16 বছরে উনি 2টি ছবি এঁকেছিলেন, একজনের আত্মপ্রতিকৃতি আর একটি সিম্বল নৌকা। তো এখন উনি বিপদে পড়েছেন। উনি তো 16 বছরে আর কিছু আঁকেননি, উনি শিল্পচর্চায় আটকে গেছেন উনি। এই যে আমরা যেন কখনো এই ধারায় চলে না যাই। আগামীতেও কিন্তু এর সুযোগ তৈরি হবে। দেখুন, স্তুতি কে না পছন্দ করে, সৃষ্টিকর্তাও পছন্দ করেন, কিন্তু তার একটা মাত্রা তো রয়েছে। আপনি কখন নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে স্তুতিটি করবেন, এই জায়গাটিতে আপনার থাকতে হবে। গণমাধ্যমের নিজেকে গণমাধ্যম বলার যে অধিকার, সেটি গণমাধ্যম হারিয়েছে গত 16 বছরে। এখনও কিন্তু পরিস্থিতি ভালো না। এখনও তারা বিভিন্ন দলের পতাকা তোলার চেষ্টা করছে। কখনো কখনো দেখুন, একটা দুরভিসন্ধিমূলক পেশা হঠাৎ করে ভালো হয়ে যাবে না। গণমাধ্যমের মৌলিক কাঠামো দুর্বল। তিনি সাংবাদিকতা ভুলে গেছেন। তিনি সাংবাদিকতা বলতে গণভবন সাংবাদিকতা, যেখানে আপনাকে প্রশ্ন করার কোনো অধিকার নাই বলে একজন লোক পেছনে পড়ে যাচ্ছিলেন, যে আপনার জ্ঞানের কারণে আমি এতটাই নিচু যে আমি কি এক চেয়ারে বসে আপনার সাথে কথা বলতে পারবো। এই ধরনের কথা বাংলাদেশকে কয়েক যুগ পিছনে নিয়ে গেছে। ফলে গণমাধ্যম আজকেও আপনার বন্ধু হিসাবে কাজ করছে না। তার অনুসন্ধানী সাংবাদিকতা নাই। তার অনুসন্ধানী সাংবাদিকতার মালিকও সাবজেক্ট হতে পারেন, কেননা তার মালিকের তো 14টা বিভিন্ন ধরনের ব্যবসা আছে। কাজেই আমরা কি দেখেছিলাম, পুলিশের উপরে রিপোর্ট করতে হলে পুলিশের অনুমতি নিয়েছে। র্যাবের একটা অ্যানুয়াল ডে হতো, সেই ডেতে কে কী শাড়ি পরে যাবেন, কে কী পোশাক পরে যাবেন, এগুলোর একটা প্রতিযোগিতা হতো। ক্যান ইউ বিলিভ দ্যাট? সেই র্যাব যারা খুনি বাহিনী হিসাবে 16 বছর নিজেকে প্রতিস্থাপন করেছেন, আমরা যার বিলুপ্তি চাই। গণমাধ্যমের সংস্কার হতে হবে আরও বড় আকারে। তুষার ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান। গণমাধ্যমের চরিত্র তো মালিকানা এবং গণমাধ্যমের যে বিনিয়োগ এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনা, এইসব দিয়ে নির্ধারিত হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রতিটি সরকারই এসে তার নিজস্ব গণমাধ্যম তৈরি করা বা নিজের লোকদের হাতে গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার চেষ্টা করেছেন, যে কারণে গণমাধ্যম না হয়ে ব্যক্তি মাধ্যম, তোষণের মাধ্যমে পরিণত হয়েছে। আমি একটা টেলিভিশন চ্যানেলের সিইও ছিলাম 5 বছর। আমরা 2 বছরের বেশি অন এয়ারে ছিলাম। আমরা ওই সময়টাতে আমি কিন্তু কোথাও দাওয়াত পেতাম না। আমার চ্যানেলের যারা অধস্তন কর্মকর্তা তারা দাওয়াত পেত, কিন্তু আমি কোনো প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় দাওয়াত পেতাম না। একমাত্র কারণ হচ্ছে
যে আমি সমালোচনা করি, এবং ওইখান থেকে যাতে আমাকে সরতে হয় সেজন্য একটা বিশাল যন্ত্র চেষ্টা করেছে। কেননা হেলমেট নিয়ে প্রশ্ন করা যাবে না, আমি হেলমেট নিয়ে প্রশ্ন করেছি। বলা হয়েছে এমন কোনো মতামত দেওয়া যাবে না যে মতামত চিন্তার উদ্রেক করতে পারে। আমি কিন্তু উই ওয়ান্ট জাস্টিস লিখে আমার ফেসবুকের কাভার পেজে দিয়ে রেখেছি। এমন নয় যে আমি কোনো রাজনৈতিক মতামত থেকে এটা করেছি। আমি মনে করেছি ম্যানহোলটার ঢাকনা খোলা, আমাকে একটা কাঠি সেখানে পুঁতে দিতে হবে, আর কিছু না। কিন্তু এই কাঠিটাকেও লোকে ভয় পেয়েছে, এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু যায়নি গণমাধ্যম, যারা তোষণকারী সাংবাদিক তারা প্লট পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, বিদেশে তারা সফর সঙ্গী হয়েছে, সেইখানে গিয়ে তারা নানান কেলেঙ্কারি করেছে, সেই কেলেঙ্কারির খবর আবার ধামাচাপা দেওয়া হয়েছে। প্রশ্ন নয় তেলের শিশি হাতে নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান একের পর এক চর্চিত হয়েছে, এবং শেষ পর্যন্ত দেখেন আমরা যারা এটার বিরোধিতা করেছিলাম, এরকমই একটা অনুষ্ঠান প্রশ্ন নয় তেলের শিশি হাতে নিয়ে এসেছি, সেই তেলের শিশি থেকে পতন শুরু হয়েছে। এইটাই হওয়ার কথা ছিল। আপনি একটা অন্যায় বারবার করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, এবং শেষ পর্যন্ত আপনি ম্যানুয়ালটার মধ্যে পড়ে যাবেন না, এটা হবে না। কিন্তু আমি একটা কৌতুক বলি আপনাদেরকে, যে একজন কেউ গিয়েছেন একটা মানসিক চিকিৎসালয়ের বাইরে, তো একজন বলছে আসেন 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 আসেন, তো আসেন 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 বলছে, আর বলছে 39 39। তো যে গাড়ি ব্যাক করছে সে চিন্তা করছে যে এই লোকটা 39 39 বলে আর আসেন আসেন বলে, ঘটনা কি? তো একটু পরে আসেন আসেন করতে করতে গাড়িটা গর্তের মধ্যে পড়ে গেল। তখন উনি শুনতে পাচ্ছেন যে তাকে বলছিল আসেন আসেন, ও বলছে 40 40 40। তার মানে এই লোকটি মানসিক রোগী, গাড়ি ব্যাক করতে বলে বলে আসলে গর্তে ফেলে তারপরে গুনে 39 40। তো এই যেই সংস্কৃতি তারা চালু করেছিলেন এই গণমাধ্যমে, একের পর এক সাংবাদিকদেরকে কেনার চেষ্টা করা হয়েছে। একটা সরকারি প্রতিষ্ঠান ঈদের সময় সাংবাদিকদেরকে খাম দিয়েছে, এটা তো সাংবাদিকতার নীতির একেবারে পরিপন্থী। এবং এই খাম দিয়ে সেটা আবার পোস্টেড হয়েছে, আজ তার হাত থেকে খাম পেলাম। এটা তো লজ্জার ব্যাপার। উনি কি ওনার ব্যক্তিগত পয়সা দিয়ে খাম দিয়েছিলেন? এটা কোন খাতের পয়সা? আর যদি ব্যক্তিগত না হয়ে থাকে এটা কে স্পন্সর করেছে? এইসব প্রশ্ন যারাই করেছে তারা কোথাও দাওয়াত পায় নাই, তারা কোথাও প্রবেশাধিকার পায় নাই, তাদের নাম সব জায়গা থেকে কেটে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে? গণমাধ্যম যদি আজকেও মনে করে যে সে স্বাধীনতার চর্চা করবে, আজকে থেকেই করতে পারে। শুধু প্লটের লোভ, ফ্ল্যাটের লোভ, ওই যে প্লেনে চড়ে একই সাথে যাওয়ার লোভ, ওই যে দিনের শেষে ঈদের সময় খামের লোভ, এইটা পরিত্যাগ করতে হবে। আত্মসম্মান নিজের, এটা আরেকজন আপনাকে দিতে পারবে না। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে গণমাধ্যম যেন সেই পথে আগায়, অন্তত যেহেতু আমি নিজেও গণমাধ্যম করি। সবাই এরকম না, সবাই না বলেই তো আমরা এখনো গণমাধ্যম আশরাফ ভাই তো গণমাধ্যম করি। হ্যাঁ, আমরা সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর কোনো প্রশ্ন নিতে আসলে পারছি না সময় স্বল্পতার কারণে, এবং অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। দর্শক, এর সাথে শেষ করছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।